গোপাল পাঠা একজন ঐতিহাসিক চরিত্র। দাঙ্গাটা বাধে মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডে 16ই আগস্ট 1946। তারপরে কলকাতা জুড়ে, বিশেষ করে মধ্য কলকাতায় প্রায় কয়েকশো মানুষ সেখানে নিহত হয়েছিলেন। জানা যায় হাজারের কথাও বলে অনেক মানুষ, বিপুল সংখ্যক আহত হয়েছিলেন। তখন গোপাল মুখার্জিও তার দলবল অস্ত্রশস্ত্র জোগাড় করে তারা তার প্রতিরোধ করে। দাঙ্গা মূলত সাম্প্রদায়িক দাঙ্গা, খুনোখুনি, তার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বিবেক অগ্নিহোত্রী তো সব আরও সব ফাইল স্টাইল ইত্যাদি করে। এ কিছু ইতিহাস জানে না, কোনো ইতিহাসবোধ নেই, কোনোভাবেই হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন না, বরঞ্চ উনি বিপ্লববাদী শক্তির সঙ্গেই যুক্ত ছিলেন এবং তাদের মধ্যে কংগ্রেস ঘরানা। বর্তমানে দাঁড়িয়ে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর যে পরিচালনায় দ্য বেঙ্গল ফাইলস নিয়ে কার্যত বিতর্ক তৈরি হয়েছে এবং সেখানে যে গোপাল পাঠার যে চরিত্র সেটাকে নিয়েও কার্যত একেবারে তরজা চলছে। তার পরিবারের তরফ থেকেও তার চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে সেই নিয়ে কার্যত এফআইআরও করেছেন তার পরিবারের এক সদস্য। এই যে দ্য বেঙ্গল ফাইলস বা 1946 সালের যে দাঙ্গা, সেখানে কার বা কাদের কতটা ভূমিকা ছিল, এই গোপাল পাঠারই বা সেখানে কতটা ভূমিকা ছিল, আজকের এই বিষয়ে আলোচনা করবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসের অধ্যাপক সুস্নাত দাস। স্যার, হাওয়ে আপনাকে প্রথমে স্বাগত জানাই। এই যে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে যে একটা বিতর্ক চলছে, 1946 সালের যে গ্রেটার ক্যালকাটা কিলিং বা এই যে দাঙ্গা, এই দাঙ্গাটা আপনার কি মনে হয় যেটা কাদের বা কার মদতে আদতে হয়েছিল? যারা ভারতবর্ষের স্বাধীনতার বিরোধী, যারা মানুষের শত্রু ছিলেন সেই সময় এবং ভারতবর্ষকে একটি স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশরূপে যাদের মেনে নিতে খুব অপছন্দ হতো, খুব স্বাভাবিকভাবেই দাঙ্গা কারা বাধায়, তারাই দাঙ্গা তৈরি করে ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে তারাই করেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে বেঙ্গল ফাইলস নিয়ে বিবেক অগ্নিহোত্রীর যে ছবিটা, সেখানে বিতর্ক তৈরি হচ্ছে, সেটা কোথাও গিয়ে তার ট্রেলার লঞ্চে গিয়ে বাধা পাচ্ছে এবং তার পরিবারের গোপাল পাঠার পরিবারের তরফ থেকেও যেটা শোনা যাচ্ছে যে এফআইআর করেছেন, সম্ভবত তার নাতি এফআইআরটা করেছেন, তার চরিত্র নিয়ে নাকি অন্যভাবে দেখানো হচ্ছে। আপনার কি মনে হয় এখানে এই যে সেই সময়কার দাঙ্গাতে গোপাল পাঠার কতটা ভূমিকা ছিল? আমি তো দেখিনি ওটা, কি বেঙ্গল ফাইলস না কি, ওটা কি ডকুমেন্টারি না? যেমন কাশ্মীর ফাইলস আমরা দেখেছি, ঠিক তেমনই দ্য বেঙ্গল ফাইলস। সে তো দেখা হয়নি, না দেখে কি করে বলবো যে কি দেখিয়েছে। কিন্তু সেই সময় যে দাঙ্গাটা হয়েছিল, আপনার কি মনে হয় যে এই দাঙ্গাটাতে তার কতটা ভূমিকা ছিল? হ্যাঁ, সেটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে গোপাল পাঠা একজন ঐতিহাসিক চরিত্র, কিভাবে দেখিয়েছে কে জানে, কিন্তু ইতিহাসের চরিত্র হিসেবে তাকে দেখতে গেলে সে ওই পরিপ্রেক্ষিতে স্বাধীনতার অব্যবহিত পূর্বে 46 সালে, এক বছর আগে ওরকম একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হচ্ছে, হিন্দু মুসলমান ভেদাভেদের আয়ত তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে গোপাল পাঠা, এই পাঠা শব্দটা কোট আনকোট আমি বলতে চাই না, কারণ তার পাঠার দোকান ছিল, মাংস মিট শপ ছিল, সেই হিসেবে চিহ্নিত হয়েছিলেন, কিন্তু তার নাম হচ্ছে গোপাল মুখার্জি। একটা ঐতিহাসিক চরিত্র। যদি আমাদের ক্লাসে পড়াতে হয় এই সময়টা নিয়ে, বা হয়েওছে পড়াতে, সেক্ষেত্রে উল্লেখও করা হয়েছে গোপাল মুখার্জির ভূমিকার কথা এবং তার নানা ধরনের তাকে নিয়ে সংশয়, তাকে নিয়ে বিতর্ক, সেই সব বিষয় নিয়ে। তার আগে জানতে হবে গোপাল মুখার্জি কে ছিলেন। গোপাল মুখার্জির পরিবার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত একটি পরিবার ছিল গোপাল মুখার্জির, এবং তার
কাকা অনুকূল চন্দ্র মুখার্জি, যেটা ওই হিন্দ সিনেমা আছে, হিন্দ সিনেমার উল্টো দিকে 3-4 জনের বিপ্লবীর মার্বেল স্ট্যাচু বসানো আছে, এবং তার মধ্যে একজন অনুকূল মুখার্জি, সেখানে তার বাড়িটাও তার পেছনেই রয়েছে, তাদের বাড়ি মলঙ্গা লেনে। ফলে দেশের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী আন্দোলনে এদের একটা ভূমিকা ছিল। গোপাল মুখার্জি সেই হিসেবে কোনো বড় বিপ্লবী কাজ বা বিপ্লবী কোনো অ্যাকশান এগুলো করেছিলেন এমনটা জানা যায়নি, যদিও তার নামে কলকাতা পুলিশের ফাইলে অনেক বড় ফাইল রয়েছে, তার সম্পর্কে অনেক কীর্তিকলাপের তিনি পেছনে ছিলেন বলে কথিত। 1946 সালের দাঙ্গার সময় গোপাল মুখার্জির নাম ছড়িয়ে পড়ে, গোপাল পাঁঠা হিসেবেই ছড়িয়ে পড়ে, কারণ তাদের পাঁঠার কাটার মিট শপের একটা দোকান ছিল, মাংস বিক্রি করতেন, এবং সেখানে সেই মাংস বউবাজারে, এবং সেখানে কালী মা কালীর দেবী মূর্তি প্রতিষ্ঠিত ছিল, এবং যেটা অন্যান্য জায়গায় এই জাতীয় যে রেড মিট সেগুলো আড়াই পচে বলি দেওয়ার নিয়ম, সেখানে গোপাল মুখার্জিদের দোকানে বলি দেওয়া হতো, খড়গাঘাতে বলি দেওয়া হতো। তাই বহু হিন্দু তারা মনে করতো যে ওইটাই হচ্ছে ভালো মাংস, ফলে তাদের মাংসের একটা ছিল, বেশ প্রসাদ ছিল। আর তিনি অনুশীলন সমিতির যা জানা যায় পুলিশ ফাইলে, অনুশীলন সমিতির সদস্য ছিলেন, বিপ্লবী অনুশীলন সমিতির সদস্য, এবং আখড়া বা বিভিন্ন ব্যায়ামাগারের সঙ্গে যুক্ত ছিলেন। তার অনুগামী বেশ কয়েকজন যুবক তার অনুগামী ছিল, তারা ব্যায়াম চর্চা এইসবগুলো করতেন। এবং যখন ওই দাঙ্গাটা বাধে, মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশান ডে 16ই আগস্ট 1946, তারপরে কলকাতা জুড়ে, বিশেষ করে মধ্য কলকাতায়, পার্ক সার্কাস, শিয়ালদা, বউবাজার, হাতিবাগান, রাজাবাজার, মানিকতলা, শিয়ালদা বললাম বোধহয়, এই সব অঞ্চলে প্রায় কয়েকশো মানুষ সেখানে নিহত হয়েছিলেন। জানা যায় হাজারের কথাও বলে অনেক মানুষ, বিপুল সংখ্যক আহত হয়েছিলেন। তখন গোপাল মুখার্জিও তার দলবল, তারা ওই লোকজনকে নিয়ে, তাদের সঙ্গী সাথী নিয়ে এবং অস্ত্রশস্ত্র জোগাড় করে তারা তার প্রতিরোধ করে। দাঙ্গা মূলত সাম্প্রদায়িক দাঙ্গা, খুনোখুনি, তার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য গোপালবাবুরদের ভূমিকা ছিল একটা বলে জানা যায়। সেটা করতে গিয়ে তাকে হত্যাও করতে হয়েছে। তাকে যারা আক্রমণ করতে এসছে তাদেরকে, যারা যে মুসলিম দুর্বৃত্তের দল হিন্দুদের উপর আক্রমণ করেছে, ওই অঞ্চলে বাড়িঘর আক্রমণ করেছে, তাদের প্রতিরোধ করতে হয়েছে। এবং জানা যায় যে কয়েকজনকে হত্যাও করা হয়েছিল। ঠিক একইভাবে মুসলিমদেরও হত্যা করা হয়েছিল। এই অনেক হিন্দু তারা হত্যা করেছিলেন, এবং তো হিন্দুদের উপরও তো আক্রমণ হয়েছিল, হিন্দুদেরও হত্যা করা হয়েছিল। এবং এমন দেখা গেছে যে এক একটা এলাকাতে যে বিবরণ পাওয়া যায়, বিভিন্ন বিবরণ রয়েছে সেই সময়কার, সেই বিবরণগুলো একজন আমাদের খুব অনুজ প্রতিম ইতিহাসের বই লিখছেন এখন এই সব বিষয়গুলোতে, সৌম্য বসুর দাঙ্গা, সাম্প্রদায়িকতা ইত্যাদি নিয়ে অত্যন্ত ব্যক্তি নিরপেক্ষভাবে, কোনো রাজনৈতিক দল নিরপেক্ষভাবে যুক্তিগত এবং বস্তুবাদী ধারণা থেকে বইপত্র লিখছেন। তিনি তার সেইটাকে তিনি বহু মানুষের ইন্টারভিউ করেছেন যারা সেই সময় ছিলেন, এবং ছিলেন মানে তারা খ্যাতনামা লোকজনও ছিলেন। এবং কমিউনিস্ট পার্টির মেম্বার অধ্যাপক হীরেন মুখার্জি থেকে শুরু করে আরও অনেকে
তারা বলছেন যে তারা কি দেখেছেন, অন্যরাও বলছেন যে কোনো এলাকাতে হিন্দুর কাটা মুন্ডু বল্লমে গেঁথে উপরে ধরে রাখা হয়েছে, টাঙিয়ে দেওয়া হয়েছে, যে এই হচ্ছে হিন্দুদের দেওয়া হলো। আবার অন্য এলাকাতে মুসলিমদের টুপি পরা মুন্ডু কর্তন করে সেটা বল্লমের ফলাতে উপরে তুলে ধরা হয়েছে। এইভাবে দুই পক্ষই একেবারে বলা যায় যে মানবিকতাহীনভাবে সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত ছিল, এবং সেখানে মূলত নিজের এলাকাকে গণ্ডগোলমুক্ত করার কাজ গোপাল মুখার্জি করেছিলেন বলে জানা যায়, এবং সে করতে গিয়ে তার নানা ধরনের এই খুনোখুনি মারামারি তাতেও যুক্ত হয়ে পড়েছিলেন। এইটাই হচ্ছে তার সেই সময়কার ভূমিকা ছিল। কোনোভাবে হিন্দু মহাসভার সদস্য ছিলেন? কারণ এই যে ট্রেলারটা যেটা দেখে যেটা সবাই বলছে বা তার পরিবারের সদস্যরাও বলছেন যে কোনোভাবে তাকেই এই মুসলিম বিরোধী বলে একটা আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরিবারের যদি কোনো সদস্য তার পরিবারের বলে থাকেন, আছেন ওদের নাতি বোধহয় শান্তনু মুখার্জি, আরও আছেন, তারা যদি বলে থাকেন ঠিক কথাই বলছেন যে এটা উনি কোনোভাবেই হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন না, বরঞ্চ উনি বিপ্লববাদী শক্তির সঙ্গেই যুক্ত ছিলেন, এবং তাদের মধ্যে কংগ্রেস ঘরানা তারা অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত ছিলেন সুভাষচন্দ্র বসুর সঙ্গে, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসদের সঙ্গেও তাদের পারিবারিক একটা সম্পর্ক যোগাযোগ ছিল, বিধানচন্দ্র রায় বা অন্যান্যদের সঙ্গে তার সম্পর্ক ছিল। হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন না। এই যে কি নাম যেন, কি বিবেক অগ্নিহোত্রী, এ তো সব আরও সব ফাইল স্টাইল ইত্যাদি করে, এ কিছু ইতিহাস জানে না, কোনো ইতিহাসবোধ নেই। ওই ইতিহাসের ঘটনাগুলোকে কাজে লাগিয়ে দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, এবং তার মাধ্যমে হচ্ছে হিন্দুত্ববাদী শক্তিকে ভোটের পাইয়ে দেওয়া, সুযোগ পাইয়ে দেওয়া। এর আগে যেসব ফাইলস টাইলস কাশ্মীর ফাইলস এইসব করেছিল, তার উদ্দেশ্য ছিল এটাই। বেঙ্গল ফাইলসেও এই সামনের বছর যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেদিকে মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে, বোঝাই যাচ্ছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ 1946 সাল আগস্ট মাস, এবং তার ব্যাকগ্রাউন্ড, পাকিস্তানের দাবি, তাকে কেন্দ্র করে যে দাঙ্গা হাঙ্গামা, এসব কিছু ঐতিহাসিক ব্যাপার। কিন্তু যেটুকু ওই 3-3.5 মিনিটের একটা ট্রেলার আছে, তাতে দেখা যাচ্ছে যে খালি উত্তেজনা তৈরি করা এবং খুন খারাপি দিকে দেখানো, এটাই এই পরিচালক তথা এই ভদ্রলোকের কাজ। আর হিন্দু মহাসভার কোনো প্রসঙ্গই এটা নেই। এখন হিন্দু মহাসভার কাজে ব্যবহার করা হচ্ছে এই গোপাল মুখার্জির ইমেজকে। আর স্যার, সেই সময় যে দাঙ্গাটা, এখানেই কংগ্রেস বা মহাত্মা গান্ধী থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতিবাবু, এনাদের কতটা কোনো ভূমিকা ছিল বলে মনে করেন? বিরাট ভূমিকা ছিল। কমিউনিস্ট পার্টি, জ্যোতি বোসের বন্ধু, ময়মনসিংহের যে রাজপরিবারের সদস্য স্নেহাংশু কান্ত আচার্য, এরা দাঙ্গা প্রতিরোধে, সাম্প্রদায়িকতা প্রতিরোধে, হিন্দু মুসলিম খুনোখুনি বন্ধের জন্য ওই তো সামান্য কটা লোক নিয়ে কমিউনিস্ট পার্টি ছিল, কয়েকশো লোক ছিল সাকুল্যে গোটা কলকাতাতে। তারা চেষ্টা করেছেন যাতে এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করা যায়। তার অনেক বিবরণ আছে, অনেক লিখিত বিবরণ আছে। এই গোপাল মুখার্জিকে নিয়েও তো এই কমিউনিস্ট পার্টির লোকজন খুব একটা যে তাকে ভালো চোখে দেখেন তেমনটা তো নয়। দেখার কি আছে, গোপাল মুখার্জি তো কমিউনিস্ট পার্টির লোক ছিল না, এবং তিনি মারামারির মধ্যে তিনি নিজের চেনা পরিচিত পাড়া প্রতিবেশীকে আশ্রয় দিচ্ছেন, এবং যারা আক্রমণ করতে আসছে তাদেরকে মারছেন। এই হচ্ছে তার ভূমিকা। একটা যুবক, তখন তার কত বয়স হবে, অল্প বয়সী যুবক ছিল, কিন্তু কমিউনিস্টরা অনেক বিচক্ষণ, তাদেরকে তো অনেক বড় পার্টি নীতি পলিসি অনুযায়ী চলতে হয়।
ফলে তারা কখনো এই সাম্প্রদায়িক যে নিধনযজ্ঞ চলছে তাতে কোনো পক্ষ অবলম্বন করতে পারে না। তারা নিরপেক্ষভাবেই বলেছিলেন যে এই এই থামানো হোক ইত্যাদি, এই করেছিলেন। কংগ্রেসের ভূমিকাটা যদি বলি আমি, বা মহাত্মা গান্ধী, এনাদের কি কোনো ভূমিকা? মহাত্মা গান্ধী তো তারপরে ভূমিকা। মহাত্মা গান্ধীর 46 সালে মহাত্মা গান্ধীর ভূমিকা ইয়েতে নোয়াখালীতে, চট্টগ্রাম নোয়াখালী অঞ্চলে, এবং সেখানে কলকাতার দাঙ্গার পরবর্তীকালে পূর্ববঙ্গে ছড়িয়ে গেল যে সেখানে মুসলমানদের মারা হচ্ছে, এবং তারা নোয়াখালীতে তারা হিন্দু নিধনযজ্ঞ শুরু করলো। সেখানে বিরাট সাহসের পরিচয় দিয়ে তখন এত সব বডিগার্ড ইত্যাদি, 10-20 জন বডিগার্ড, এখানে একজন তো আমাদের এখানে এখন যেমন রাজনৈতিক নেতা বা সমাজবিরোধী তারও বডিগার্ড আছে, গান্ধীর কোনো বডিগার্ডও কিছু ছিল না। তিনি এই লাঠি নিয়ে, তার 2 নাতনিকে নিয়ে, আর সঙ্গে সেক্রেটারি অধ্যাপক নির্মল কুমার বসুকে নিয়ে, নির্মল কুমার বসুর তার বিভিন্ন বিবরণ আছে বিভিন্ন বইতে, তিনি এক ওয়ান ম্যান আর্মি তাকে বলা হয়েছিল, যে তিনি ওই দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে তিনি চেষ্টা করেছিলেন, গিয়েছিলেন। তার পরবর্তীকালে তিনি যখন 47 সালের 15ই আগস্টের আশেপাশে, আগে এবং পরে, এই 13ই আগস্ট থেকে তিনি বেলেঘাটায় ছিলেন। 1947 সালে 13ই আগস্ট থেকে সেপ্টেম্বর কয়েক সপ্তাহ তিনি বেলেঘাটায় ছিলেন। সেদিন আমরা গেলাম সেই বেলেঘাটার সেই বাড়িতে, যেটা গান্ধী ভবন নাম এখন, তখনকার নাম হায়দারি মঞ্জিল ছিল, একটা অভিজাত মুসলিম পরিবারের বাড়ি। সেখানে তিনি থাকলেন। তার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে আসতেন সেই সময়কার যে মুসলিম লীগের যে নেতা ছিলেন বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলা হতো, সুরাবর্দী আসতেন, এবং আরও অনেক বহু নেতা, কংগ্রেস নেতা, মুসলিম লীগের নেতা। তারা সব বলতেন যে না, কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না ইত্যাদি, আপনি ইয়ে করেন না। গান্ধী এখানে অবস্থান করলেন, বললেন আপনি দিল্লি যাবেন না? বললেন না, আমি দিল্লিতে আমার কোনো কাজ নেই, আমার কলকাতা বাংলা যদি সাম্প্রদায়িক দাঙ্গামুক্ত থাকে সেটাই আমার সান্ত্বনা হবে, আমার ওই স্বাধীনতার ইয়েতে কোনো আলোকসজ্জায় কোনো আকর্ষণ নেই। এই গান্ধীর যা ভূমিকা, এবং এইসব কারণের জন্য যারা সাম্প্রদায়িক লোক তারা খুন করে দিল গান্ধীকে। 30শে জানুয়ারি 1948 সাল, স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই জাতির জনককে শেষ করে দিল। সেই সময় তো শ্যামাপ্রসাদ মুখার্জিও বিধানসভার সদস্য ছিলেন, তো তার কতটা এখানে ভূমিকা ছিল? শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার নেতা, ফলে হিন্দু মহাসভা যেরকম কথা বলে, মুসলিম বিরোধী কথা বা দেশ ভাগের কথা বা পশ্চিমবঙ্গ বা বাংলাকে ভাগের কথা করে, পশ্চিমবঙ্গ করতে হবে, মুসলমানরা থাকবে না, তারা আলাদা হোক, তারা পূর্ব পাকিস্তানে চলে যাক, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে বাংলার পূর্ব দিক এক হয়ে যাক, কিন্তু আমরা এটাতে থাকবো, হিন্দুরা থাকবো, আমরা কোনো হিন্দু মুসলিম একসাথে একটা বঙ্গে থাকবে এমনটা তিনি ভাবতেও পারতেন না, ভাবেননি। কিন্তু এইসব শরৎচন্দ্র বোস ভেবেছিলেন। মুসলিম লীগের মধ্যেও যারা প্রগতিশীল ছিলেন, আবুল হাসিম, প্রখ্যাত বুদ্ধিজীবী, বাংলাদেশের বদরুদ্দিন উমরের বাবা, সেই সময়কার মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন আবুল হাসিম, তিনি ভাবতেন। তারপরে কমিউনিস্টরা, তারা চেষ্টা করত যে একটা অবিভক্ত বাংলা রাখা যায় কি না, এবং স্বাধীন ভারতবর্ষের মধ্যে স্বাধীন বঙ্গ, এটাই ছিল সেই সময় অনেকের, কমিউনিস্ট সহ অনেকের বক্তব্য, সেই হিসেবে করত। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি যে না, আমরা হিন্দুদের সঙ্গে মুসলমানরা থাকতে পারবে না, মুসলমানদের সঙ্গে হিন্দুরা থাকতে পারবে না, বাংলাকে ভাগ করতে হবে। পরে সেদিকে ইয়ে করে গেল। এখন এমন একটা হাওয়া উঠল যে সাধারণ মানুষের মধ্যে একটা মানে সেই ইয়ের জন্ম নিল, একটা প্রচণ্ড উন্মাদনার জন্ম নিল একটা। তার ফলে ভাগ হলো, এবং ওই ডাইরেক্ট অ্যাকশান ডে, ওই ডাইরেক্ট অ্যাকশান ডেটা যখন জিন্না যখন কল করেন, তখন একেবারেই মনে হয়নি যেটা কোনো হিন্দুদের উপর আক্রমণ করার জন্য করা হচ্ছে। এটা মুসলমানরা যে পাকিস্তান চাইছে
যে স্বাধীনতা চাইছে তাদের মতো করে, তাদের ভাবনায়, সে ভাবনার সঙ্গে আমি একমত। আমার বাবা সেই সময় একমত হননি, আমি তো তখন ছিলাম না, আমি এখন একমত হই না। তাই বলি তখনকার লোক একমত নাও হতে পারে, এখনকার লোক একমত না হতে পারে, কিন্তু মনে সবাই ভেবেছিল যে ওরা বোধহয় একটা নিজেদের মতন করে মুসলিম রাষ্ট্র তৈরির জন্য বলছে। কিন্তু এটা একটা ব্রিটিশ ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের পেছনে গভীর একটা অন্তর্ঘাত আছে। এটাকে বুঝতে গেলে ইতিহাসের ব্যাকগ্রাউন্ড, যদি এটাকে নিয়ে সিনেমা করতে হয়, ডকুমেন্টারি করতে হয়, চলচ্চিত্র নির্মাণ করতে হয়, একটা বড় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে উপলব্ধি করতে হবে যে সেই সময় আজাদ হিন্দ ফৌজের মুক্তির দাবিতে হিন্দু, মুসলমান, শিখ সবাই একত্রিত হয়ে লড়াই করছে 1945 সালের নভেম্বর মাস থেকে। সেই সময় নৌবিদ্রোহ হচ্ছে 1946-এর ফেব্রুয়ারি মাসে, সমস্ত বন্দরে বন্দরে, করাচিতে, লখনৌতে, কানপুরে, লাহোরে, দিল্লিতে, কলকাতায়, সেখানে আন্দোলন করছে মানুষ যে ওই যে নৌবিদ্রোহীদের সমর্থনে। এবং সারা দেশ জুড়ে শ্রমিক আন্দোলন, সেই সময় শ্রমিক আন্দোলন অনেক বেড়ে গিয়েছিল। এই আমার ছাত্র অধ্যাপনা করেন এখানে, গেস্ট টিচার ডক্টর সন্ন্যাসী সামন্ত, ওর বই আছে এই শ্রমিক আন্দোলনের উপর। সেখানে বিভিন্ন আলোচনা আছে যে কীভাবে 40, 41, 42 সালে যতটা শ্রমিক আন্দোলন হয়েছে বা কৃষক আন্দোলন হয়েছে, তার থেকে অনেক গুণ বেশি শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন 1945, 46, 47-এর গোড়ায় হয়েছে। এই যেগুলো হচ্ছে, আর ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় পুঁজিবাদ, যে ভারতীয় যে বুর্জোয়ারা ছিল, যে ধনতান্ত্রিকরা ছিল, তারা সব ভয় পেয়ে যাচ্ছে। ফলে এই ঐক্যকে বিনাশ করতে হবে। ফলে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাও, এবং তারপর একদম পরিষ্কার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেটা করলো। এবং যেহেতু ভারতবর্ষ মধ্যে বাংলা একটা অ্যাডভান্সড একটা স্টেট ছিল, প্রদেশ ছিল, ফলে এখানেই সেই বিষয়টা করা হোক। এখানে কমিউনিস্ট আন্দোলন অত্যন্ত স্ট্রং, এখানে সেটা প্রয়োগ করা হোক যাতে কোনো ঐক্য না থাকে। হিন্দু মুসলমানের বুকে ছুরি মারে, মুসলমান হিন্দুর বুকে ছুরি মারে। এই নিয়ে সমরেশ বসুর বিখ্যাত গল্প আছে, আদাব গল্প, 1946 সালের পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যে দুই শ্রমিক বন্ধু দেখা গেল দুজনের উপর ঝাঁপিয়ে পড়ছে। হিন্দু শ্রমিককে মুসলমান শ্রমিক, যারা আগে ইনকলাব জিন্দাবাদ ভাই ভাই বলতো, দুনিয়ার মজদুর এক হও বলতো, তারা মুসলিম শ্রমিক হিন্দু শ্রমিককে মারছে, হিন্দু শ্রমিক মুসলিম শ্রমিককে মারছে। এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু এগুলো হলো কারণ এরা চাইল না যে এদের মধ্যে ঐক্যটা থাক, ঐক্যটা হোক। তাহলে ভারতবর্ষের ইতিহাস অন্যরকমভাবে রচিত হতো। আজকের মতন এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ইতিহাস রচনা করা যায় না। এখনও তাই করে যাচ্ছে। এই ধরনের যে সস্তা জোলো সিনেমার পরিচালক, নামধারী লোকেরা, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, ভুল ইতিহাস শেখাচ্ছে, ইতিহাসের বই বিকৃতি সাধন করছে, এবং এই জাতীয় ছবি দেখিয়ে দাঙ্গা হাঙ্গামার পথে নিয়ে যাচ্ছে। আমি জানি না কবে একটা রিলিজ করার কথা আছে এদের, সেপ্টেম্বরে না কবে, কী হবে সেটা জানি না। তবে আমি ওই ট্রেলার দেখে যেটা মনে হলো যে এমনভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিচ্ছে, সে হত্যা করছে, শাড়ি পরা, সিঁদুর পরা হিন্দু রমণীকে নিধন করছে, সে তার শরীরে মুখে রক্ত, সে চিৎকার করছে। এই সব তো ভয়াবহ সমস্ত দৃশ্য। এই দেখে যদি মানুষ বিপদগামী হয় তো খুব খারাপ কাজ হবে। আজকের দিনে দাঁড়িয়ে গোপাল পাঠক বা গোপাল মুখার্জিদের মতন মানুষদের যা অবদান, সেগুলো আমাদের পাঠ্যপুস্তকেও তো কোথাও গিয়ে সেইভাবে তো আমরা পাই না। এই যে সেই সময়কার পাঠ্যপুস্তকে আর কী থাকে, যা ছিল, যেটুকু ছিল সেটুকুও বর্তমান যে কেন্দ্রীয় সরকারের, সে আমাদের বিশ্ববিদ্যালয় চালায়, ইউজিসি হোক বা অন্যান্য, তারা সব বাদ দিয়ে দিচ্ছে সমস্ত। এখন তো মধ্যযুগ বলে কিছু রাখছে না, বলছে যে সুলতানি পিরিয়ড
মুঘল পিরিয়ড, আরে এগুলো তো আমি তুমি চাই বা না চাই এগুলো তো ইতিহাসে ছিল। ইতিহাসকে তো মুছে ফেলা যায় না, ইতিহাসকে তো ভুলিয়ে দেওয়া যায় না। আজকের এই মানুষগুলো না থাকলে হয়তো আমরা এই জায়গাতে স্বাধীনভাবে ফলে বসে সেসব হচ্ছে না। গোপাল পাঠাক, গোপাল মুখার্জি, যাই বলি না কেন, তাদের অবদান, তাদের তাদের পরিবার যে জায়গাটা আপত্তি করছে বলে মনে হচ্ছে যে ঠিক জায়গা থেকেই করছে, তাদেরকে ভুলভাবে চিহ্নিত করে তাদের ভুল জায়গায় তাদেরকে নামানো হচ্ছে, চরিত্রায়িত করা হচ্ছে। তারা তারা শান্তি চেয়েছিল, তারা সম্প্রীতি চেয়েছিল, সেই হিসেবে তারা কাজ করেছিল। যেভাবে হোক, পাড়ার যে যুবক, শক্তিশালী যুবক, ব্যায়াম করা যুবক, খুব শক্তি রাখত, অস্ত্রশস্ত্র ছিল, অনেক অভিযোগ তারপরে টিয়ে ছিল। তারপর জানা যায় যে কংগ্রেসের সঙ্গে তার যোগাযোগ ছিল বেশি। বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রীর আশীর্বাদ সে পেয়েছে, এসব নানান হতে পারে। প্রশ্ন করতে হবে, যেটা শোনা যায় যে বিধানচন্দ্র রায়কে নাকি তিনি ছাপ্পা ভোটে জিতিয়েছিলেন। আমি তো দেখিনি, আমি তো ছাপ্পা ভোট এখন দেখি যে এখন আমাদের রাজ্যে ছাপ্পা ভোট দিয়ে শাসক দল জেতে, সেইটাকে দেখি। আর কীভাবে ভোট চুরি করে ইভিএম মেশিনকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় স্তরের শাসকরা জেতে, সেটা আমরা দেখছি। সেই সময় যদি ভোট মানেই কিছু না কিছু রিগিং, কিছু না কিছু ম্যানিপুলেশন থাকে, সেই হিসেবে গোপাল মুখার্জির মতন একজন শক্তপোক্ত চরিত্র, সে এ ধরনের শাসকের হয়ে সে ধরনের কাজ করতেও পারে। তো আমি তো এটা কোনো প্রমাণ ছাড়া তো কী করে বলবো।